সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদেরকে আবারও বিরতির পরে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। আমি প্রথমেই যারা ডক্টর হারুনুর রশিদ ভূঁইয়া ভাই, আপনাকে এই প্রশ্ন করতে চাই যে আমরা গণমাধ্যমে দেখেছি, বিশেষ করে আপনি আরো ৩-৪ মাস আগের থেকে দেখলাম যে আপনি আপনার যে নির্বাচনী আসন যেটা ঢাকা ১৭, সেখানে আপনি চষে বেড়াচ্ছেন। কখনো দেখছি আপনি বস্তিতে, কখনো সামরিক এলাকায়, কখনো রাস্তার ধারে। কেমন রেসপন্স পাচ্ছেন জনগণের? কি অভিজ্ঞতা হলো আপনার এই কথা? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি সিদ্ধান্ত নিয়েছি যখন আমি রাজনীতিতে আসি তখনই যে আমি যখন আমার সুযোগ আসবে, আল্লাহ যখন আমাকে সুযোগ দিবেন, তখন আমি জাতীয় সংসদে নির্বাচন করব। এবং আমরা কিন্তু জানতাম যে শেখ হাসিনার পতনটা হবে এবং কবে নাগাদ হবে সেটারও আমাদের একটা রোডম্যাপ ছিল। তবে লাস্ট যে রোডম্যাপটা ছিল সেই রোডম্যাপটার থেকে ঠিক 1.5 মাস আগে তার পতন হয়েছে। আমাদের রোডম্যাপে বলছিল যে সে অক্টোবর-নভেম্বরের দিকে তার ইয়েটা হবে, কিন্তু হয়ে গেছে জুলাই-আগস্টে। যাই হোক, আমি 4 মাসের মতো মাঠে আমার প্রচারে আমি লিপ্ত আছি এবং ঢাকা 17 শহীদ জাহাঙ্গীর গেট থেকে উত্তরে জসিমউদ্দিন পর্যন্ত তথা বাউনিয়া লাস্ট মাথা এবং পূর্বে শাহজাদপুর, কালাচাঁদপুর, করাইল থেকে মানে কুড়িল থেকে শুরু করে একেবারে ভাসানটেক, নামাপাড়া এবং আমাদের লাস্ট মাথা যেটা মিরপুর ডিউচিস এর আগে যেটা কালশি রোড বলে, কালশি রোড পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকার 4টি থানার এমন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি। আমি সব জায়গায় যাওয়ার চেষ্টা করেছি এবং আমি অসাধারণভাবে মানুষের সমর্থন পেয়েছি, সহযোগিতা পেয়েছি। মানুষ আমাকে পছন্দ করছেন এবং তারা বলছেন যে আমরা পরিবর্তন চাই। আচ্ছা, আপনি তো একজন সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, আপনি রাওয়া ক্লাবের একজন নির্বাচিত সদস্য। জি। এবং আপনি ওই যে আপনার ঢাকা 17 আসনটি আসলে এটি একটি অভিজাত আসন, এই জন্য বলা হয় এখানে সেনানিবাস, এখানে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ এখানে অফিস আদালত রয়েছে এবং ওইখানেই বস্তি এলাকা রয়েছে, অর্থাৎ একটা ভিন্ন রকমের আমেজ ওই এলাকায় আছে এবং এটাকে খুব মর্যাদাপূর্ণ আসন বলে মনে করা হয়। আপনি কিরকম আশাবাদী যে একটা সামরিক বাহিনীর কর্মকর্তা হিসাবে যে আপনার পরিবারের সদস্যরা এই নির্বাচনে আপনার সাথেই থাকবে? আপনি কতটা আশাবাদী? শুরু করি 100% আশাবাদী। এইভাবে 100% আমি আশাবাদী যে সামরিক পরিবার, বেসামরিক পরিবার, যারা সামরিক এলাকায় থাকেন তারা তো থাকবেনই, তাছাড়াও যাদেরকে আমরা একদম ফ্রেশ সিভিলিয়ান বলি, সামরিক বাহিনীতে কিন্তু বেসামরিক লোক আছে, ফ্রেশ সিভিলিয়ান যেমন আপনি, যেমন এহসান ভাই, এরকম ঢাকার 4টি থানা, ভাসানটেক, ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান, এই 4টি থানা ছাড়াও কিন্তু আরো 4টি এলাকা রয়েছে। একটা হলো বনানী রেসিডেন্সিয়াল এরিয়া, গুলশান 1-2 এর রেসিডেন্সিয়াল এরিয়া, বারিধারা রেসিডেন্সিয়াল এরিয়া এবং নিকেতন রেসিডেন্সিয়াল এরিয়া। তার বাইরে রয়েছে ঢাকা ক্যান্টনমেন্টের অধীনে বনানী ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস এবং বারিধারা ডিওএইচএস, সেখানে কিন্তু সামরিক বাহিনীর লোকেরা থাকেন। এই আসনটিকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে কি বলবো গরম আসন, কিংবা অনেকে বলে যে এটা হাই ভোল্টেজ আসন, এই জন্য গরম বললাম। এবং এই আসনে সর্বোচ্চ ধনী ব্যক্তিদের পাশাপাশি অতি নিম্ন আয়ের মানুষও কিন্তু বাস করেন। 28 তলা ভবনের পাশাপাশি 7 তলা বস্তিও আছে একমাত্র বাংলাদেশের আসনে। এই আসনটির একটা বৈচিত্র্যতা আছে, যেমন 4টি থানা নিয়ে সম্ভবত বাংলাদেশে এইটি একমাত্র আসন। আবার 28 তলা সুউচ্চ ভবনের পাশে 7 তলা বস্তির একটি আসন এই ঢাকা 17। সুতরাং সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমি গিয়েছি। 7 তলা বস্তিতে যেমন গিয়েছি, করাইল বস্তিতে গিয়েছি, ভাসানটেক বস্তিতে গিয়েছি, তারপরে ওই আমাদের ক্যান্টনমেন্টের পাশে যেখানে অন্যান্য এলাকাগুলো আছে যে নিম্নয়ের মানুষের বাস, সেখানেও গিয়েছি। তাছাড়া মাটিকাটা, ভাসানটেক, বাউনিয়া, বালুঘাট, বাইগাটেক, শেখেরটেক, ব্যাপারী মার্কেট ইত্যাদি অনেক এলাকা। এবং আমাদের এখানে যদি আসেন নিকেতন, টিএনটি কলোনি, বক্ষবিধি হাসপাতাল, টিএনটি কলোনির যে পাশের যে এলাকা ইত্যাদি, আর গুলশান, বনানী, বারিধারা ইত্যাদি তো আছেই। সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা নতুন চাওয়া আছে। জুলাই বিপ্লবের পরে মানুষ কেন যেন মানসিকভাবে পাল্টে গেছে। মানুষ চায় যে 3টা স্পেশাল গুণের সমন্বয়ে একজন মানুষ আমাদের কাছে আসুক।
তিনটা স্পেশাল গুণ কি আমার কাছে যেটা মনে হয়েছে, প্রথম কথা হলো তার গায়ে কোনো দাগ থাকতে পারবে না। এইটা মানুষ এবার প্রথম দাবি হিসেবে নিয়ে আসছেন, একদম ক্লিন ইমেজের একজন মানুষ। আমি 2 নম্বরে চাচ্ছে যে এই মানুষটা সমাজে কতটুকু সে গ্রহণযোগ্য, তার শিক্ষাগত যোগ্যতা কি, সে মানুষের সাথে মিশে কিনা, আমাদের সাথে আসে কিনা। আর তৃতীয় হলো তার ত্যাগ তিতিক্ষা কি দেশের জন্য। দলের জন্য এক এক দলের থেকে এক একজনের ত্যাগ তিতিক্ষা আছে, কিন্তু দেশের জন্য তার ভূমিকা কি। যেমন আমরা জুলাই যুদ্ধ করেছি, আমি একজন স্বীকৃত জুলাই যোদ্ধা। সবকিছু মিলিয়ে আমি মানুষের কাছে এত বেশি সারা পাচ্ছি যেটা আমি হয়তো আশাও করিনি। দিন দিন সেটা বাড়ছে। জি, আমি 6 আগস্ট মুক্তি পেয়েছি, 5 আগস্ট পর্যন্ত আমি জেলে ছিলাম। গুলিবিদ্ধ হয়েছিলেন? আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। অর্থাৎ আন্দোলনে, এই 5 আগস্টের আন্দোলনে আপনার যে ভূমিকা, আমি যদি সেটাকে সাথে যোগ করে আমি বলতে চাই আপনাকে, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য, যেহেতু নির্বাচন সামনে, ঢাকা 17 আসনটি মর্যাদাপূর্ণ আসন, আমি আগে বলেছি। আমরা পত্রপত্রিকায় দেখেছি সেখানে যে বিএনপির সাথে যে সমস্ত দলগুলো অ্যালায়েন্স হিসাবে এতদিন রাজনীতি করে আসছে, সেখানে একটি দলের একজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে যে ঢাকা 17 আসনে। তো এবং সেই আসনে যদি আপনার দল এরকম সিদ্ধান্ত নেয় যে আপনাকে জোটের একজন প্রার্থীকে নমিনেশন দিবে, সেই হিসাবে তখন আপনি কিভাবে বিষয়টা দেখবেন, কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি কিন্তু স্পষ্টত 3টি, ওই যে বললাম বিশেষ গুণ মানুষ যা চায়, তারেক রহমান তো আসলে জনমানুষের রাজনীতি করেন, উনি মানুষের পালস বোঝেন, তৃণমূলের মানুষের পালস বোঝেন। সেই জন্য তারেক রহমানও কিন্তু একই কথা বলেছেন যে এবার আমরা নমিনেশন দিব সেই সমস্ত মানুষদেরকে যাদের 3টি গুণ থাকতে হবে। একটি হলো জনসম্পৃক্ততা থাকতে হবে তার। যেমন আমি পূর্ব, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে পুরো ঢাকা 17 অঞ্চলে আমি ঘুরে বেড়াচ্ছি, এইরকম জনসম্পৃক্ততা থাকতে হবে। 2 নম্বর হলো সেই মানুষটির জুলাই বিপ্লবে কিংবা গত 16 বছরে তার কি ভূমিকা ছিল, রাজনৈতিক ভূমিকা, সেটা কি ছিল, সেটাকে মূল্যায়ন করা হবে। আর তৃতীয় হলো তার ব্যক্তি ক্লিন ইমেজ, সেটা আছে কি নাই, এটা মূল্যায়ন করা হবে। আপনি এই 3টি যদি মূল্যায়ন করেন, তাইলে আমি মনে করি আমার দল আমাকে এই ঢাকা 17 আসনে নমিনেশন দেবে। তাছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি, সেটি হলো এই ঢাকা 17 আসনে কিন্তু সামরিক বাহিনীর সদর দপ্তর, তাছাড়া সেনা, নৌ, বিমান বাহিনীর সদর দপ্তর। বিমান বাহিনীর 3টি স্থাপনা, একটি হলো খাদেমুল বাসার ঘাঁটি, একটি হলো বিমান বাহিনীর সদর দপ্তর বা হেডকোয়ার্টার, আর একটি হলো একে খন্দকার ঘাঁটি। নৌবাহিনীর 2টি, হাজী মহসিন এবং নৌবাহিনী সদর দপ্তর। সেনাবাহিনীর 3টি ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড সহ সেনাবাহিনীর সদর দপ্তর। তাছাড়া গুলশান, বনানী, বারিধারা অঞ্চলে আছে ডিপ্লোম্যাটিক জোন, বিদেশি নাগরিকরা এখানে থাকেন। আছেন দাতব্য সংস্থা, আন্তর্জাতিক সহযোগী সংস্থা, তারপরে জাতিসংঘের বিভিন্ন দপ্তরের যে অফিস, আদালত ইত্যাদি এখানে আছেন। অর্থাৎ এই আসনটি এতটাই বেশি ভাইব্রেন্ট যে এখানে সকল শ্রেণী পেশার মানুষের সাথে মিশতে পারে, সকল শ্রেণী পেশার মানুষ তাকে গ্রহণ করার মানসিকতা আছে, এইরকম একজন মানুষের এখানে আসা উচিত বলে আমি মনে করি। সামরিক বাহিনীর সদস্যরা আশাই করতে পারে যে সামরিক বাহিনীর একজন প্রার্থী হিসেবে আমি ওখানে তাদের প্রতিনিধিত্ব করি, এবং আমি যখন তাদের গণসংযোগে যাই তারা এটাই চায়। আমি রাওয়াতে পরপর 2বার নির্বাচিত হয়েছি এবং সেখানে সামরিক বাহিনীর অফিসাররা আমাকে ভোট দিয়েছেন, কিন্তু সৈনিকরা বা সেনা সদস্যরা এখন বলছেন যে স্যার আপনাকে আমরা কখনো ভোট দেওয়ার সুযোগ পাইনি, সো এবার আমরা আপনাকে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবো। সেক্ষেত্রে আমি বলবো যে আমি অনেকটাকে আগেই আছি এবং সেই বিষয়টি আমার নেতার নজরে নাই এ কথা আমি বলবো না। সুতরাং আমার নেতা নিশ্চয়ই এটা খেয়াল রাখছেন এবং তিনি নিশ্চয়ই এটা মূল্যায়ন করবেন। ধন্যবাদ। আমি এটা যদি আরেকটু জানার আমার আগ্রহ আছে, যেহেতু আপনি রাজনীতি করেন, রাজনীতিতে অনেক সময় সবকিছু 2-2-4 হয় না, কখনো কখনো 2-2-5 হয়, কখনো 3 হয়। এটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতায় অনেক সময় অনেক ক্যান্ডিডেটকে দেখেছি যে স্যাক্রিফাইস করতে। দল যদি ওইভাবে মনে করে যে জোটের কোনো প্রার্থীকে, ইভেন আপনার দল অনেক প্রার্থী থাকতে পারে আপনার প্রতিদ্বন্দ্বী যারা নমিনেশন চাইতে পারে, দল যদি আপনাকে সেভাবে মূল্যায়ন না করে, আপনি তখন আসলে অ্যাকচুয়ালি আপনি মনের অবস্থাটা তখন কি হবে? যদি আপনার বলেন, অডিয়েন্সকে বলেন যে আপনি আসলে কিভাবে দেখবেন? দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, বিশেষ করে ঢাকা 17 আসনের যারা দর্শক আছেন, দেখছেন এই অনুষ্ঠান,
এবং যারা ভোটার কিংবা যারা এখানকে আমাকে সমর্থন করেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, দেখুন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। একই কথা আমাদের নেতা জনাব তারেক রহমান বলছেন, ব্যক্তির চেয়ে দেশ, দল বড়, দলের চেয়ে দেশ। সুতরাং দল যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নিব, এটা হইলো আমার প্রথম কথা। কিন্তু একই সঙ্গে এটাও আমি বলবো যে দল অবশ্যই মাঠ পর্যায়ের জরিপ করবেন, কার কি অবস্থা। জোটের কাউকে দিলে তিনি এইবার কিন্তু ধানের শীষের প্রার্থী হিসেবে তিনি ভোট চাইতে পারবেন না বলে আমরা যেটা নির্বাচন কমিশন থেকে জানতে পেরেছি। সেই ক্ষেত্রে তিনি এই সিটটি বিএনপির ঘরে নিয়ে আসতে পারবেন কিনা এটা একটা বিষয়। তৃতীয়ত, ওই ব্যক্তির ব্যক্তি ইমেজ কতটা। এখানে ওই যে বললাম সামরিক, বেসামরিক, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘের বিভিন্ন সংস্থার অফিস, আদালত, বিদেশি নাগরিক, দেশীয় এবং এই যে নিম্ন শ্রেণীর মানুষের বাস, এই সব কিছু মিলিয়ে ঘরে ঘরে যাওয়ার মতো, ঘরে ঘরে কথা বলার মতো, ঘরে ঘরে উন্নয়নের আলো জ্বালার মতো যে মানুষটির দরকার, সেই মানুষটির কথা নিশ্চয়ই দল বিবেচনা করবে। সবকিছু বিবেচনা করে আমি এখনো আশাবাদী যে আমাদের দলের সাথে যে সমস্ত দলের আছে, এফিলিয়েশন আছে বা জোট আছে, সেই জোটের থেকে যদি কাউকে দিতেও হয় তার আগে দল অন্তত আমার বিষয়টা বিবেচনা করবে। যেহেতু আমি জুলাই যুদ্ধ করেছি, একজন জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছি এবং গত 16 বছরের আন্দোলন সংগ্রামে আমার দল সবকিছু জানে, কেন দোকানের কিছু নাই, সবকিছু জানে। সুতরাং সবকিছুর একটা মূল্যায়ন নিশ্চয়ই আমি পাবো, এই আশা করি। ধন্যবাদ। আমি যদি আপনার সহ আলোচক জনাব আলী হাসান সাহেবকে, জনাব হারুন সাহেব সম্পর্কে আমি জানি, প্রশ্ন রাখি যে আপনি ব্যক্তিগতভাবে ওনাকে খুব ভালো করে জানেন। ওনার বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় ওনার যে ভূমিকা, বিশেষ করে গত আন্দোলনে এবং বিগত সরকার বিরোধী আন্দোলনে ওনার যে ভূমিকা, এই বিষয়ে যদি আপনি আমাদের দর্শকদেরকে আপনার অভিজ্ঞতাটুকু বলেন যে প্রার্থী হিসাবে উনি কেমন, এবং এই বিষয়ে জনগণকে যদি আপনার কিছু বলার থাকে। আমি হারুন ভাইকে তো আসলে চিনছি মজলুম হিসাবে। ডিফেন্সের আমরা এখন যেমন আমরা সামরিক বাহিনীর বিভিন্ন অপরাধ সম্পর্কে জানতেছি, যে কিন্তু আমরা দেখি অন্য পারপাসে যে ডিফেন্সের ভিতরে আসলে অনেক লোক মজলুম, যেমন পিলখানা হত্যাকাণ্ড, তারপর বিডিআরে যারা হলো, এরপরে আমাদের মেয়র তাপস সাহেবের ওই সামনে ব্যাংকের সামনে 2টা ককটেল নিয়ে ওখানে 3টা আর্মিকে সংযুক্ত করা হলো, এবং পিলখানা হত্যাকাণ্ডের পরে যখন প্রাইম মিনিস্টার বসলেন ওনাদের সাথে, তখন প্রায় 150 অফিসারকে বিভিন্ন সিলায় স্যাক করা হয়েছে। এরপরে ছিলেন যারা কথা বলতেন বলিষ্ঠভাবে, ইভেন রাও ক্লাবে অনেকদিন প্রাইম মিনিস্টার আসেনি ওনাদের কারণে, কজ মানে শোনা যেত যে না যেখানে ভোটেই নির্বাচিত রাখলাম, এবং যেটাকে পরবর্তীতে কোনোভাবেই করা না, মানে ওনাদেরকে দমাইতে না পেরে পুরো কমিটিটাকে ওরা সরাই দিয়ে পরে সচিব ওখানে নিয়োগ করলো শেখ হাসিনার এসে। তো এখন হারুন ভাইয়ের মতো যারা আছেন, যারা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার আর্মির ভিতরে, ডিফেন্সের ভিতরে, এবং অন্যান্য যারা গুম ছিলেন, তো ওনাদের প্রতিনিধি হিসাবে হারুন ভাই সবসময় ভয়েস রেজ করেছেন এবং অনেকদিনই নিজের বাসায় থাকতে পারেন নাই। আজকে এখানে, কালকে শ্বশুর বাড়ি, কালকে ড্রাইভিং এ দেখা গেছে কুমিল্লা, বিভিন্ন সময় অনেক অনেক এক রাত্রে 1900 ওনার আরো বেশ কিছু অনুচরও ছিল ডিফেন্সে, ওনারও দেখা গেছে যে রাত্রে ঘুমানোর জায়গা পায়নি, অনেকে তো দেশ ছেড়ে চলে গেছেন। তো আমি আশা করব যে জনগণ ওনার এই ত্যাগটা দেখবেন, এবং উনি ভোটে যদি স্বতন্ত্রও দাঁড়ান, আমি বিশ্বাস করি উনি নিজে এতেই উনি জিতে যাওয়ার, আমি এটা আশাবাদী ওনার ব্যাপারে। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আমরা একটা বিরতিতে যাই, বিরতি থেকে এসে আমরা পরবর্তীতে আবার অন্য বিষয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।